তারকাদের কোনো মৃত্যু হয় না। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে বিষয়টা একদমই অন্যরকম। আজকে আমাদের প্রিয় অভিনেতা, অন্যতম প্রিয় অভিনেতা, একটা টাইমে সুপারস্টার বলা যেতে পারে, অভিষেক চ্যাটার্জি, তার 2 বছর পূর্ণ হলেও তিনি সশরীরে আমাদের মাঝে নেই। তবে প্রথমেই আমি যে কথাটা বলে শুরু করলাম, যে তারকার কোনো রকম মৃত্যু হয় না, তারকারা সারা জীবন থেকে যায়। তো অভিষেক চ্যাটার্জি সারা জীবন থাকবেন, আমাদের মাঝেই আছেন। হয়তো তার প্রেজেন্সটা আমরা ফিল করতে পারছি না, যদিও তোমরা তার বাড়িতে গেলে হয়তো ফিল করতে পারবে, কিন্তু সশরীরে তিনি উপস্থিত নেই আমাদের মাঝে। 2 বছর হয়ে গেল দেখতে দেখতে। আমাদের জীবনটা না আসলে প্রচন্ড ছোট, তার মধ্যেই আমাদের লোভ লালসা, কত রকম, কত অশান্তি, ইগো, অনেক কিছু থাকে। স্টারডম, যদি স্টার ভ্যালু কমে যায়, যদি রাস্তায় আমাকে দেখে নেয় কি হবে, যদি অনেকে দেখে তাহলে তো আমাকে তাদের মতোই ভেবে ফেলবে। উত্তম কুমার কোনো একজন অভিনেতাকে বলেছিলেন, সরি যে আমি একদম এক্স্যাক্টলি বলতে পারছি না, আমার নলেজ হয়তো কম বা আমি এই সময় ভুলে গেছি, তার জন্য দুঃখিত। কিন্তু এক্সাম্পলটা যেটা দেব সেটা একদম সঠিক এক্সাম্পলই দেব। তিনি যেটা বলেছিলেন এক্স্যাক্টলি সেই অভিনেতাকে, সেটাই আমি বলবো। সম্ভবত সৌমিত্র চট্টোপাধ্যায় কি বলেছিলেন, একটা পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় গাড়িতে। সেই সময় উত্তম কুমার একদম গায়ে চাদর মুড়ি দিয়ে, মুখ টুক ঢেকে দিয়ে রাস্তায় হাঁটছিলেন। মুখ টুক গুলো কেন ঢেকে রেখেছিল, তার একটাই কারণ, যদি উত্তম কুমারকে লোকে রাস্তাতে দেখেই নেয়, রাস্তায় উত্তম কুমার হেঁটে চলে বেড়াচ্ছে আর 5টা লোকের মতন, তাহলে উত্তম কুমারকে লোকে হলে গিয়ে কেন দেখবে? তো এটা হচ্ছে স্টার সুলভ একটা তার মনোভাব, তার অ্যাটিটিউড। সেটা কখনোই ভুল নয়, সেটা থাকা দরকার, অবশ্যই রাখতে হবে, রাখাটা উচিত আমি মনে করি। এবং এই মুহূর্তে যেটা নেই, যেটা কমেছে বলেই আজকে হয়তো বাংলা ইন্ডাস্ট্রির একটু অবস্থা খারাপ, এতটা অ্যাভেলেবিলিটির জন্য, যেটা কিছু কিছু অভিনেতা এখনো পর্যন্ত ধরে রেখেছে। যেমন আমি যদি জিদ্দার কথাই বলি, জিদ্দা যদি একটা জায়গায় আসে, তাহলে লোকে বুঝবে যে না, একটা স্টার এসছে, তার সঙ্গে আমার একটা দূরত্ব রয়েছে, একটা অরা আছে। এবং তিনিও সামহাও তার অ্যাটিটিউডের দ্বারা বুঝিয়ে দেন যে হ্যাঁ, আমি স্টার, আমি সুপারস্টার, আমি আর তুমি সমান নয়। তো এই জিনিসটা থাকাটা ভালো, এবং এই জিনিসটা থাকে, অভিনেতাদের মধ্যে থাকে। এবার তোমরা ভাবছো যে আমি অভিষেক চ্যাটার্জির ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাম্বনেল বানিয়ে তার 2য় বর্ষ পূর্তিতে এসব কথা কেন বলছি। কারণ আছে, ভিডিওটা পুরোটা দেখো, বুঝবে। আমি তোমাদের সঙ্গে আজকে মারা গেছে সেই নিয়ে আমি কিছু বলবো না, যে 2 বছর হয়ে গেল সেসব নিয়ে, বা আমি এগুলো পার্সোনালি প্রেফার করি না। আমি তো ফার্স্টেই বললাম, তারকার মৃত্যু হয় না, উনি আমাদের মাঝেই আছেন। আমি বিশ্বাস করি যতদিন পৃথিবী থাকবে এই মানুষগুলো থাকবে। তাই কর্ম করে যাওয়াটা খুব দরকার। এনারা কর্ম করেছেন, ওই 10টা 5টা চাকরির পেছনে শুধুমাত্র ছোটেননি। সমাজের তো একটা আছে, অনেকের মধ্যেই তোমাদের চাকরি করলেই মানুষ, অভিনেতাদের নাকি আয় কম, অভিনেতাদের নাকি ইনসিকিউর লাইফ, অভিনেতাদের কি এমন আছে, কি টাকা পায় বাংলা ইন্ডাস্ট্রি, ইউটিউবারদের নিয়ে কথা বিভিন্ন রকম। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তারা যেটা করে যায়, আহ, তারা একটা ছাপ সারা জীবনের জন্য রেখে যায় পৃথিবীতে। সারা জীবন তারা থেকে যায়, যেটা কিন্তু অন্যান্য অনেক বড় প্রফেশনেও হয় না। যে কারণে আজকে 2 বছর পরও আমি কন্টেন্টের খাতিরে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে কথা বলছি, এবং তোমরা ক্লিক করে ভিডিওটা দেখছো। ভ্যালু আছে বস, ভ্যালু আছে, এদের ভ্যালু আছে, তারকাদের ভ্যালু সারা জীবন থাকবে। আমি কাউকে ছোট করছি না, ইনফ্যাক্ট অভিনেতাদেরকে ছোট করে দেখা হয় কিছু মানুষের দ্বারা, সেই কারণে আমি মেনশন করলাম। বাদ বাকি তো যে যার নিজের মতন করে খাচ্ছে, কাউকে নিয়ে বলার কিছু নেই। প্রত্যেকের সমান, একটা ভ্যানওয়ালা একটা সবজিওয়ালাকে ইকুয়ালি রেসপেক্ট দিই, ইনফ্যাক্ট আমি তো একটু বেশিই দিই। এনিওয়েজ, যে জায়গাটা ছিলাম, একটা ইনসিডেন্ট শেয়ার করব আমি। সাধারণত কেউ মারা গেলে বা সেখানে ক্যামেরা নিয়ে দৌড়ানো, ভিডিও করে দেখানো, কেউ মারা গেলে সেই খবর করা আমি কিন্তু করি না। তোমরা যেটা দেখেছো, পার্থ সারথী বাবু চলে গেছেন, কালকে চলে গেছেন, তো আমি কিন্তু সেটা নিয়েও যে ভিডিও বানিয়েছি, টেকনিশিয়ানে গিয়ে দাঁড়িয়েছি বা কথা বলেছি, আপডেট এনেছি, আপডেটের নামে। কারণ আলটিমেটলি আমি তো, আমার মোটিভটা থাকবে মনিটাইজেশন অন করে আর্ন করা। মানে এই সময় ট্রেন্ডিং, কেউ মারা গেছে, সেই সময় আমি যদি ভিডিওটা ছেড়ে দিই তো আমি আর্ন করতে পারবো ওই ভিডিওটা দেখিয়ে, সেইটাই তো মোটিভ হবে। তো আমি তার থেকে একটু দূরে, মানে আমার এগুলো ভালো লাগে না। আমি
এই মানে এই কালচারে আমি অভ্যস্ত নই আর কি। কেউ মারা গেছে সেটা আমি নীরবতাই পালন করি, আমি সেটা ফেসবুকে পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এই বিষয়গুলো থেকে একটু দূরে। তো যে কারণে আমি অভিষেক চ্যাটার্জি স্যারকে নিয়ে অন্য কিছু বলবো না, শেয়ার করব আমার কিছু এক্সপিরিয়েন্স। এবং সংযুক্তা দিয়ে একটা অদ্ভুত জিনিস আমাকে বলেছে, যেটা আমি আমি সবসময় পজিটিভ জিনিসের পক্ষে। তো তো আমি মনে হলো যে সেইটা নিয়ে তো কথা বলা উচিত। ইনফ্যাক্ট আমি দিদিকেই বলেছিলাম যে দিদি যদি তোমার মেমোরেবল কিছু থাকে, আমি বরাবরই বলি দিদি আমার একদম নিজের দিদির মতন, আমি দিদির ভাইয়ের মতন হয়ে গেছি। তো দিদি আমি জিজ্ঞেস করলে দিদির থেকে অনেক কিছু, আমি অনেক গল্প জানতে পারি। তো এরকম একটা গল্প যেটা জানলাম, যেটা শুনে মনে হলো যে না, এইটা তুলে ধরা দরকার। কেন ফার্স্টে এতগুলো কথা বলেছিলাম, এইবার তোমরা বুঝতে পারবে কেন ইগো এনেছিলাম, কেন এক্সাম্পল দিয়েছিলাম, কেন জিদ্দা এসেছিল, কেন স্টারডাম এসেছিল, কেন উত্তম কুমার এসেছিল। দিনের শেষে উনি অভিষেক চ্যাটার্জি, উনি স্টার, রেনাউন্ড ফেস, সকলে চেনে। আমরা যদি এই জেনারেশনে আমাদের বয়সে দাঁড়িয়ে যদি আমরা চারজনের নাম ছোটবেলার থেকে আমাকে নিতে বলো, তাহলে আমি হয়তো নিতাম দেবদা, জিদ্দা, বুম্বাদা, হিরণদা, সোহমদা, অ্যান্ড এখন নাম নিয়ে হচ্ছে দেবদা, জিদ্দা এবং অঙ্কুশদা। তো আমাদের যে একদম ছোটবেলায় যখন এই নামগুলোর সঙ্গে আমরা পরিচিত হইনি, তখন যদি আমাদের কাছে টিভিতে কোনো অপশন থেকে থাকে, আমরা যদি কোনো স্টার, সুপারস্টার আমাদের চোখে মনে হয় প্রত্যেকের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি যেরকম এই জেনারেশনের চারজনের নাম নিলাম, আমাকে ওই নাইনটিজ এর টাইমে ওই এরাটা যদি কভার করতে হয়, যদি বলতে হয়, তাহলে আমাকে চারজনের নাম নিতে হবে, এই সুপারস্টার, এই স্টারডম। আমি নিঃসন্দেহে নাম নেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী। নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই, এই চারটে মূল নাম। তো তারই মধ্যে একজন অভিষেক চ্যাটার্জি, ওইরকম একটা স্টার, চারজনের অন্যতম, ওরকম পরপর ছবি একসাথে, একটা অত সুন্দর দেখতে, কার্তিক ঠাকুর মতন দেখতে একটা মানুষ, সে রাস্তায় সিগন্যাল অব্দি দৌড়চ্ছে একটা ঘরের প্লেন গেঞ্জি পরে, হাতে টিফিন কৌটো নিয়ে। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে তার স্ত্রী একজন কর্পোরেট ওয়ার্ল্ডের বড় জায়গায় রয়েছে, রেপুটেশন রয়েছে, একটা ইন্টারনাল তো ব্যাপার থাকে প্রত্যেকটা কর্পোরেট ওয়ার্ল্ডে। তো কোথাও না কোথাও যেন সংযুক্তা দিকে ছোট না হতে হয়, তার স্ত্রীকে, তার ওয়াইফকে যেন ছোট না হতে হয় অফিসে, সেই জন্য সে যাতে টাইমে যেতে পারে, অভিষেক চ্যাটার্জি সিগন্যাল পার করে কলকাতার রাস্তায় যানজট জ্যামের মধ্যে দিয়ে একটা ছোট্ট শর্টস একটা পরে, একটা গেঞ্জি পরে রাস্তা দিয়ে দৌড়চ্ছে, শুধুমাত্র তার ওয়াইফের যাতে দেরি না হয়ে যায়, হাতে টিফিন কৌটো নিয়ে। ইগোর এক্সাম্পলটা আমি কিন্তু এই জন্যই এনেছিলাম, যে একটা মানুষ যার এত রেপুটেশন, এত নাম, সে সমস্ত ছেড়ে, সব ভুলে, তার বউকে ভালোবেসে, তার স্ত্রীকে ভালোবেসে, তার সমস্ত স্টারডাম, ইগো ছেড়ে রাস্তায় দৌড়চ্ছে। তো এটাই ছিলেন অভিষেক চ্যাটার্জি অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার এক্সপিরিয়েন্স কেমন, আমার প্রথম যখন অভিষেক চ্যাটার্জির সঙ্গে কথা হয় দাশানি স্টুডিওতে, আমি সুমনদার ইন্টারভিউ করতে গেছিলাম, তখন মোহরের শুট চলছিল। তো অভিষেক চ্যাটার্জি ওখানেও আমি একদম সিম্পল ভাবে দেখেছি, একটা একদম একদম মানে আমি হয়তো ওর চেয়ে মানে একটু ফিটফাট ভাবেই হয়তো রাস্তায় থাকি, যেভাবে আমি অভিষেক চ্যাটার্জিকে স্টুডিওতে বাড়ি ফেরার সময় দেখেছিলাম। তো অভিষেক চ্যাটার্জি একদম সাধারণ একটা লোক, কিন্তু দেখে আমার ভয় লাগছিল। দিনের শেষে তো অভিষেক চ্যাটার্জি, আর আমার পরিচয় ছিল না। তো আমি ভাবছিলাম একটা র্যান্ডামলি, আমি তো তোমাদেরকে বলেছি অনেক ভিডিওতে যে আমি সেই সময় আমার ওই স্টেজটায় আমি স্টুডিও স্টুডিও যেতাম, কারো ইন্টারভিউ করতে গিয়ে কোনো নতুন শিল্পী যার সঙ্গে হয়তো পরিচয় হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করতাম যে একটা ইন্টারভিউ পাওয়া যাবে, নাম্বারটা পাওয়া যাবে। তো এইভাবেই এগিয়েছি, এতদূর পর্যন্ত এসেছি। তো সেই সময় আমি অভিষেক চ্যাটার্জির কাছে এইভাবেই গেছিলাম, একদম নতুন একটা ছেলে। সুমনদার ইন্টারভিউ করতে গিয়ে, সুমন ব্যানার্জির কথা আমি বলছি, তার ইন্টারভিউ করতে গিয়ে আমি অভিষেক চ্যাটার্জির কাছে এগিয়ে যাই, ভয়ে ভয়ে এগিয়ে যাই। ওরকম একজন নায়ক, ওরকম একটা স্টার, যাকে দেখাটাই হয়তো আমার কাছে অনেক বড় ব্যাপার। দুর্গাপুরের একটা ছেলে, আমি আমি এর আগে দেখিও নি ওনাকে, টিভিতে দেখেছি। তো আমি স্যারের কাছে যাই, কথা বলতে চাই যে স্যার একটা ইন্টারভিউ পাওয়া যাবে। উনি কাঁধে হাতটা রাখেন আমার। And আমার ভয় লাগছিল, ওনার গলার আওয়াজটা একটু ভারী, উনি যখন কথা বলেন একটু সিরিয়াসলি, অন্যরকম লাগে। তো আমি কথা বললাম, জিজ্ঞেস করলাম ওনাকে যে স্যার একটা ইন্টারভিউ পাওয়া যাবে। তো জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো।
কতদিন করছো, কি করছো, একদম ফ্রেন্ডলি ভাবে সমস্ত জিজ্ঞেস করলেন। মানে যেভাবে উনি যখন কাঁধে রাখলেন, যখন উনি আমার দিকে তাকালেন, যখন আমি কথা বলতে গেলাম, সেই অ্যাটিটিউড, অ্যান্ড যখন আমি ফেরত আসছি, যখন কথা বলে আসছি, আর তখনকার অ্যাটিটিউড, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ। মানে আমি কোথাও না কোথাও একটা পিতৃসুলভ একটা সন্তানের সঙ্গে যেভাবে কথা বলে, সেভাবে উনি কথা বলেছিলেন আমার সাথে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে উনি অভিষেক চ্যাটার্জি, and আমি একদম একটা সাধারণ ছেলে যাকে উনি চেনেন না। আমি এসছি র্যান্ডামলি, জিজ্ঞেস করছি একটা ইন্টারভিউ পাওয়া যাবে কিনা, আমি কেমন করি, কত সাবস্ক্রাইবার্স, কিচ্ছু জিজ্ঞেস করেননি। ওনার কোনো আইডিয়াও নেই। তারপর উনি সব বলে কিন্তু এই বিহেভটা করলেন আমার সাথে, এই ব্যবহারটা আমাকে দিলেন। তো প্রথম দিনই ইমপ্রেস করার মতন, তোমরা যে কেউ এই মানুষটার সঙ্গে কথা বললে 5 মিনিটের মধ্যে ইমপ্রেসড হয়ে যাবে। ইমপ্রেস করার কোয়ালিটি ওনার মধ্যে ছিল, এতটাই ভালো মানুষ ছিলেন উনি। অ্যান্ড তারপরে উনি সেদিনকেই আমাকে ইন্টারভিউ দিয়ে দিচ্ছিলেন। আমি অবাক হয়ে গেলাম। আমাকে যেখানে কত ওয়েট করতে হয়, যারা চেনা পরিচিত আগে থেকে তারা আমাকে ওয়েট করায়, সেখানে অভিষেক চ্যাটার্জি, এত বড় একটা নাম, সেই সময়কার আমাদের ছোটবেলাকার সেই মানুষটার সঙ্গে প্রথম দেখায় উনি বলছেন আজকে করবে, চলো তাহলে করে নাও। কোথায় বসে করবে? আমার রুমে গিয়ে করবে। আমি করতে পারিনি, কারণ আমার ট্রেন ছিল, আমাকে দুর্গাপুর ফিরতে হতো বিকেলবেলার ট্রেনে। অ্যান্ড এটা আমার সারা জীবনের আক্ষেপ যে সেদিন যদি আমি করে নিতাম, তাহলে হয়তো একটা স্মৃতি থাকতো, তাহলে হয়তো স্যারের সাথে একটা আমার ইন্টারভিউ হতো, সেটা আজকেও থাকতো, আমি হয়তো শেয়ার করতে পারতাম। আম, এটা আমার একটা লাইফের বড় আক্ষেপ। অ্যান্ড তার 4 দিন পর উনি মারা যান। 4 দিন পর আজকের দিনটা, মানে সেদিন উনি মারা যান। মানে আমি ভাবতেও পারিনি যে এটাও সম্ভব, এটা কিভাবে হতে পারে। আমার মনে আছে তখন একটা চ্যানেলে আমার বাবা সকালবেলা ওই গান টান হয় কিছু চ্যানেলে, পুরোনো দিনের যেসব ক্লাসিক্যাল গান, রবীন্দ্রসঙ্গীত এই টাইপের গানগুলো হয়, ওইখানে দেখাচ্ছে সাইডে যে প্রয়াত অভিষেক চ্যাটার্জি। আমি শকড। আমার, হ্যাঁ, বলতে এটা দ্বিধা নেই। আমি, আমার চোখে জল এসে গেছিল। মানে এই আফসোস থেকে, দেখো আমি জানি যে এদের মৃত্যু নেই তো, এইটার জন্য আমার আলাদা করে ইমোশনালি হওয়ার জায়গা নেই। এরা যা রেখে যাচ্ছে আমি রেখে যেতে পারবো না, ফ্র্যাঙ্ক, একদম অনেস্টলি স্পিকিং এটা। কিন্তু আমার সেই আক্ষেপটা মানে ওই জায়গা থেকে আসেনি। আমার আক্ষেপ ছিল যে এইরকম একটা লেজেন্ড, এরকম একটা মানুষের পাশে বসে আমি একটা ইন্টারভিউ করতে পারলাম না। সেই মানুষটা আমাকে সুযোগ দিয়েছিল, সেই মানুষটা আমাকে বলেছিল আজকে করে নাও, কোথায় বসে করবে। আফসোসটা থাকবে, আফসোসটা সারা জীবনের আফসোস। এই ভিডিওটা আজকের দিনে আনার একটাই উদ্দেশ্য যে উনি কেমন ছিলেন তোমাদের সামনে তুলে ধরা। উনি অহংকারী ছিলেন না, উনি সত্যিকারই ভালো মানুষ ছিলেন। অ্যান্ড সংযুক্তাদি গর্বের সঙ্গে একটা কথা আমাকে বলেছেন যে আমার বোধহয় কার্তিক ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল। অভিষেক চ্যাটার্জিকে দেখতেও কার্তিক ঠাকুরের মতন, আর আমি কার্তিক ঠাকুরকেই পেয়েছিলাম জীবনে। অ্যান্ড এই ইনসিডেন্টটা যখন হয়, এই যে ইনসিডেন্টটা আমি বললাম যে উনি রাস্তায় দৌড়চ্ছেন সংযুক্তাদির গাড়ির পেছনে and গাড়িতে এসে দিচ্ছে, অ্যাকচুয়ালি সংযুক্তাদি and অভিষেক চ্যাটার্জি ওরা দুজন দুজনকে যতক্ষণ দেখতে পেতো, কোথাও যেত, টাটা করতে থাকতো। তো সেদিনকে যখন টাটা করতে যাচ্ছে, বেরিয়েছে, তখন দেখেছে যে অভিষেক চ্যাটার্জিকে দেখা যাচ্ছে না ওই জায়গাটায়। তো সংযুক্তা দিয়ে অবাক হয়েছে, and then তারপর ফোন আসে গাড়িটা দাঁড় করাবার জন্য, যে টিফিনটা নিয়ে যেতে সংযুক্তা দি ভুলে গেছে। তো সেইটা দিতে আসছে, অ্যান্ড যখন দেখেন সংযুক্তা দি যে এরকম ভাবে ছুটে আসছে, দৌড়ে আসছে, আহ এই অবস্থায় অভিষেক চ্যাটার্জি রাস্তায় দৌড়চ্ছে, লোকে দেখছে, সব ভুলে, সব ইগো ছেড়ে, স্টার সুলভ আচরণ ছেড়ে, সবকিছু ভুলে যখন রাস্তায় এইভাবে দৌড়ে আসছে, সংযুক্তা দিয়ে ওই সময়টা কেঁদে ফেলেন। ন্যাচারাল, ন্যাচারাল, এটা তো হয়। অ্যান্ড তারপরে কেউ একজন ওইটা ফলো করেছিল যে অভিষেক চ্যাটার্জি রাস্তায় দৌড়চ্ছে। অ্যাকচুয়ালি ওনাদের যেখানে বাড়ি, ওইখানে নবীনার ওইখানে, ওই জায়গাটা দিয়ে তো স্টারদের যাতায়াত, ভারতলক্ষ্মী স্টুডিও, মিঠাইয়ের শুটিং হয়েছে, এই পর জয়িনা শেষ হয় শুটিং হয়েছে, তো জি এর বড় বড় সব ভালো ভালো ধারাবাহিক ওনাদের বাড়ির ওই আশপাশেই শুটিং হয়। তো ওখানে তো বড় বড় স্টারদের সবসময় যাতায়াত ওই রাস্তায়। তো কোনো একজন অভিনেতা পেছন থেকে গাড়ি আসছিল তার, অ্যান্ড তিনি লক্ষ্য করেছেন যে অভিষেক চ্যাটার্জি দৌড়চ্ছে, অ্যান্ড তার কাছে সংযুক্তাদির নাম্বার ছিল, হ্যাঁ, সংযুক্তাদির কাছেও তার নাম্বারটা ছিল। তো সে ফোন করে বলল যে আমি এটা কি দেখলাম, অভিষেক চ্যাটার্জি এরকম অবস্থায় তোমার জন্য দৌড়চ্ছে, মানে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে তোমাকে। তো তুমি সত্যি খুব ভাগ্যবতী, সত্যি ভীষণ ভাগ্যবতী তুমি। তো সংযুক্তা দি সেইখান থেকে আমাকে বলে যে শুভ্রনীল, আমি কার্তিক ঠাকুরকেই পেয়েছিলাম, কার্তিক ঠাকুরের মতন ওকে দেখতে ছিল, আর আমি এত লাকি, কার্তিক ঠাকুরই আমার জীবনে এসেছিল, আমার বিয়ে হয়েছিল কার্তিক ঠাকুরের সঙ্গে। তো আজকের দিনে আমার মনে হয় এই কথাগুলো খুব আসাটা দরকার।
এবং আজকের দিনটাই ভীষণভাবে, আজকের দিনটা আমরা একটু আনন্দ করে কাটাই না, আজকের দিনটা দুঃখের দিন আমি জানি, বাট উনি আছেন and আমরা পজিটিভিটি নিয়ে কাটাবো, ভালো কথা বলে, ভালো জিনিস জেনে পজিটিভ ওয়েতে আজকের দিনটা আমরা, আমার মনে হয়, কাটানো উচিত। রাদার ওই একটা ফেসবুকে পোস্ট করে দিলাম, এই একটা আমার সাথে ছবি পোস্ট করে দিলাম যে আমি এই করেছিলাম, আজকে এই 2 বছর হয়ে গেল মিঠুদা আমার সঙ্গে এরকম সম্পর্ক ছিল, এইসবের চেয়ে বেটার যদি তারা ভালো কিছু বলে, যারা যেটা তারা জানে, যেটা সমাজ জানে না, সেটা মনে হয় দর্শকরা জানলে দর্শকরা আনন্দ পাবে। তো এরকমই অজানা জিনিস আমি একটা জানলাম, যেটা আমার মনে হলো যে এখনো পর্যন্ত তোমরা জানো না, এটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত। দিদির কাছ থেকে আমি রিসেন্টলি জেনেছি and আজকের দিনে পার্টিকুলারলি এই ভিডিওটা আনলাম।